উপায় নেই গোলাম হোসেন বাংলাদেশের যাত্রাপালার একটি জনপ্রিয় ডায়লগ আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক। এখন বাংলাদেশের মানুষের সেই গোলাম হোসেনের অবস্থা হয়েছে। খাল কেটে তারা কুমির এনেছে বাংলাদেশে। এই সুদী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন বাংলাদেশে লন্ডন আমেরিকার গণতন্ত্রের বুলি আউড়িয়ে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মব জাস্টিস। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে কোনো আইন শৃঙ্খলা নাই। আমরা দেখতে পাচ্ছি লুটতরাজ, খুন, অগ্নি সংযোগ, রাহাজানি, মিথ্যা মামলা, মানে আইনের শাসন বলতে কিছু নাই। আমরা দেখতে পাচ্ছি কলকারখানা বন্ধ, ফ্যাক্টরিতে অসন্তোষ, ইভেন কারখানায় অগ্নিসংযোগ এবং শ্রমিকদের মৃত্যু। আমরা দেখতে পাচ্ছি আনসাররা বিদ্রোহ করছে। আমরা দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের আকাশচুম্বী ঊর্ধ্বগতি। একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে এই বাংলাদেশকে মাত্র 2 মাসের কম সময়ের মধ্যে এই সুদী ইউনূস। সুতরাং আমাদের এখন সেই উপায় নেই গোলাম হোসেনের অবস্থা। শুধু তাই না, তিনি বলেছিলেন যে রিসেট বাটনে চাপ দিয়েছে ছাত্ররা এবং বাংলাদেশের ইতিহাস নাকি অতীত মুছে গেছে, এবং সেই অতীত মুছে দেবার চেষ্টাও কিন্তু চলতেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সংবিধান সংশোধন এবং সংস্কার কমিটি গঠন করা হয়েছে। প্রথমে ডক্টর শাহদিন মালিককে সেটার প্রধান করা হয়েছিল, কিন্তু তার 2 দিন পরেই তাকে বাতিল করে দিয়ে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে অধ্যাপক আলী রিয়াজকে, যিনি নাকি সংবিধানেই বিশ্বাস করেন না, যিনি একজন ইসলামিস্ট হিসাবে পরিচিত। তো সেই মানুষকে দিয়ে বাংলাদেশের সংবিধান রচিত হবে। তো ইতিহাস পাল্টানোর যেই খেলায় তিনি নেমেছেন, এই লন্ডন আমেরিকার গণতন্ত্রের সবক দেওয়া সুদী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কিছু নমুনা আপনাদেরকে আজকে দেখাবো। শুরু করছি প্রথমেই আপনার একটা ছবি। এই ছবিটা একটা প্রশ্ন। শ্রীনগর সরকারি কলেজ মুন্সিগঞ্জের অর্থনীতি বিভাগের একটি প্রশ্ন। সেই প্রশ্নের মধ্যে ইনকোর্স পরীক্ষার এটা প্রশ্ন, BSS অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা 2024। বিষয়টা লক্ষ্য করবেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ক বিভাগ। প্রশ্ন 1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক 2024 সালের গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী সংগঠনের নাম কি? খ 2024 সালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? খ বিভাগ 2 নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক 2024-এর 10 জন বীর শহীদের নাম লিখো। খ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ছাত্র জনতার ভূমিকা সংক্ষেপে লিখো। গ বিভাগ প্রশ্ন 3, যে কোনো প্রশ্নের একটি প্রশ্নের উত্তর দাও। ক কোটা সংস্কার আন্দোলন কিভাবে এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়? আন্দোলনের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো। খ বাংলাদেশের চাকরিতে কোটা বৈষম্যের স্বরূপ এবং জাতীয় ঐক্য গঠনে কোটা ব্যবস্থার প্রভাব আলোচনা করো। এই হলো প্রশ্ন, অর্থনীতি বিভাগের প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের মূল যেই বিষয়বস্তু সেটা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। মানে 2024 সালে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। আপনারা ভাবতে পারেন যে ইতিহাস বিকৃতির যে এই যে ঘৃণ্য প্রচেষ্টা এটা কিন্তু মাত্র শুরু হয়েছে। এবং দেখেন না, এই যে ইউনূসের রিসেট বাটন আছে না, যে ছাত্ররা রিসেট বাটন পুশ করেছে, অতীত সব মুছে গেছে। অতীত আমরা উই আর গোয়িং ফরওয়ার্ড, সব কিছু বন্ধ। অর্থাৎ আপনার মুক্তিযুদ্ধ, আপনার 71, আপনার বঙ্গবন্ধু, আপনার 32 নাম্বার সেই অসাম্প্রদায়িক চেতনা
সব ফিনিশ। দর্শক, এরপরে আপনারা লক্ষ্য করেছেন যে প্রশাসন থেকেও কিন্তু ব্যাপক ব্যাকলাশের শিকার হচ্ছেন। প্রশাসনে কিন্তু অসন্তোষ বিরাজ করছে। আপনারা সচিবালয়ে যান, দেখবেন জোর করে যার যার পছন্দ মতো চেয়ার দখল করতেছে। সেইখানে এই সাবেক এবং বর্তমান বা ভবিষ্যতের কর্মচারীদের মধ্যে লাগালাগি ঠুকরাঠুকরি রয়েই গেছে। এবং এর পরিপ্রেক্ষিতে সরকার ইউনূস 25 দফা একটি নির্দেশনা দিয়েছেন আমলাদের প্রতি, সচিবদের প্রতি, যে কি কি করতে হবে। মানে তিনি বুঝে গেছেন যে তার দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং আমলারা অনেকটাই শিথিল মনোভাবের পরিচয় দিচ্ছে এবং সেইটার জন্য ব্যাপকভাবে আপনারা জানেন যে মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে, ওএসডি করা হচ্ছে, স্থানান্তর করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরেও যে মানে শেষ রক্ষা হবে সেটা আমরা বলতে পারবো না। এবং অনেক আমলা, অনেক সরকারি কর্মকর্তাই হয়তো এই মুহূর্তে কথা বলতে পারছেন না, কিন্তু কেউ কেউ কথা বলছেন। তার মধ্যে আপনারা জানেন যে ইউনূসের ঘুম হারাম করে দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তিনি একটি ফেসবুকের স্ট্যাটাসে তিনি লিখেছেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তো এর পরপরই, এই নারী শক্তির বিস্ফোরণের পরেই মানে ইউনূসের হাঁটু কাঁপানি শুরু হয়ে গেছে এবং এই পোস্টটা দেবার কয়েক ঘন্টার মধ্যেই প্রথমে এই তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করা হয়েছে এবং পরে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তাকে চাকরি খেয়ে দেবার আর কি, তার চাকরিচ্যুতির বিষয়েও তারা পদক্ষেপ শুরু করেছে। কিন্তু এই পরিস্থিতিতেও কিন্তু তিনি দমে যাননি। তিনি বলেছেন যে এই কথার জন্য যদি আমার চাকরি চলে যায়, যাক, সমস্যা নেই, কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত বিষয়, মীমাংসিত সত্য। রিসেট বাটন চেপে অতীত মুছে ফেলা এর মানে কি? তার মানে কি আমাদের দেশ রাজাকারদের দ্বারা পরিচালিত হচ্ছে? তিনি স্পষ্ট ভাষায় এই কথাগুলি বলেছেন। আপনারা হয়তো তার ভাইরাল মেসেজগুলি দেখেছেন। তো এখন আমরা বলবো যে সত্যি সত্যি এই সুদি ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এবং তিনি সেটা বুঝতে পারতেছে। তার হাঁটু কাঁপানি শুরু হয়েছে। তা না হলে এই যে একটা মহিলা, আপনারা মানে সি যে কনসায়েন্সিয়াস অবজেক্টর, তিনি যা দেখতেছেন সেই জিনিসগুলি তিনি মেনে নিতে পারতেছেন না। বিশেষ করে দেশের মূলনীতির ক্ষেত্রে, দেশের সংবিধানের ক্ষেত্রে যখন আঘাত আসে তখন এই প্রতিবাদটা করা কিন্তু, আপনি ওই যে অনেকেই বলতেছে যে সরকারি কর্মকর্তা হয়ে সে কীভাবে এই সরকার প্রধানের বিরুদ্ধে স্ট্যাটাস দিতে পারে যখন আপনার মৌলিক বিষয়গুলি হুমকির সম্মুখীন। মানে বিবেকবান মানুষ, কনসায়েন্সিয়াস অবজেক্টর বা বিদেশি যেই জায়গায় হুইসেল ব্লোয়ার কিছু মানুষ আছে যারা নাকি সরকারি, যখন কোনো বিপদগামী হয় সরকার, তখন সেগুলির তারা অবজেকশন দেয়। যেই কাজগুলি যখন সরকার কারেক্টলি করে না বা তাদের কথা আমলে নেয় না, তখন তারা সেটার প্রতিবাদ করে। আমরা দেখেছি বিভিন্ন দেশের সরকার প্রধান যখন বিপদে যায় তখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছদ্মনামে তারা পত্রপত্রিকায় লিখে বা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে যে এইখানে অনিয়ম হচ্ছে। তো বাংলাদেশে তো সেই রকম একটা মেকানিজম গড়ে ওঠেনি। সুতরাং এই কর্মকর্তাদের কথা বলার জায়গাটাই হয়েছে পাবলিক ফোরাম। তাদের জন্য আলাদা ফোরাম ওইভাবে তৈরি করা হয়নি, এনকারেজ করা হয়নি। তাবেদারি শিখাইতে শিখাইতে তাদের মানে রীতিমতো বিবেক বুদ্ধি সবগুলি স্তব্ধ করে দিয়েছে। এর মধ্যেই এই যে মেয়েটি যে অগ্নিস্ফলিঙ্গ হয়ে প্রতিবাদ জানিয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের ক্যারিয়ারের ঝুঁকি নিয়ে, এটাকে এনকারেজ না করে এই যে আমেরিকা লন্ডনের গল্প শোনানো, গণতন্ত্রের উদারতার কথা শোনানো, বাক স্বাধীনতার কথা শোনানো, এই শুধুই ইউনূস কী করেছেন? তিনি এখন
মানে স্বৈর শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যে তাদের মুখে কলপ এঁটে দিতে হবে, তাদেরকে তাদের বাক রুদ্ধ করে দিতে হবে। জিনিসটা কিন্তু এইটাই হচ্ছে এই মুহূর্তে, এইটাই তারা করতেছে এই সুদি ইউনূস। সুতরাং টোটালি একটা ফ্রড। আপনারা জানেন তিনি ওই সুদের ব্যবসা করতে গিয়েও বলেছেন যে মানুষের জীবনে নাকি শান্তির বারতা এনে দিয়েছেন, শান্তির আলোকবর্তিকা জ্বালিয়েছেন, অথচ কত মানুষ যে নিঃস্ব হয়েছে, কত মানুষ যে তাদের মানে আত্মহনন করেছে এই সুদি ইউনূসের কবলে পড়ে, এই খবর কিন্তু তিনি মানুষকে বলেন না। কোনো মানুষ বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের জিনিস দিয়ে কি তাদের জীবন উন্নতি হয়েছে কেউ কি আসছে এরকম আপনারা দেখাতে পারবেন না। সুতরাং এই খাল কেটে কুমির এনে আমরা ওই যে চকচক করিলেই শোনা হয় না, তাই না? তা আমরা সেই চকচক একটা জিনিসকে নিয়ে আসছি যে ওয়াও দেখো বিদেশিরা তাকে কি সম্মান করে, হ্যাঁ, এবং তিনি আমাদের দেশকে বিদেশ বানিয়ে ফেলবেন। কিন্তু আমাদের দেশকে তিনি এখন সেই আফ্রিকা, সোমালিয়া, নাইজেরিয়া, লিবিয়া, ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া এইগুলি বানাচ্ছেন তিনি এখন আইসিস মদতপুষ্ট একটা সরকার চালাচ্ছেন, জঙ্গিদের দ্বারা পরিচালিত একটি সরকার চালাচ্ছেন। চিন্তা করতে পারেন, তিনি মুক্তিযোদ্ধাদেরকে জেলে ঢুকাচ্ছেন আর জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিচ্ছেন। চিন্তা করে দেখেন যে আমরা কেমন কুমির বাংলাদেশে নিমন্ত্রণ করে খাল কেটে ঢুকিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এই সুদি ইউনূস কোনোভাবেই ভিন্নমত সহ্য করতে পারেন না। তিনি যেই তার বিরুদ্ধে কথা বলছেন তাকেই জেল জুলুমের শিকার হতে হচ্ছে, হেনস্থার শিকার হতে হচ্ছে, হুমকির শিকার হতে হচ্ছে। এবং আজকে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাকে কটূক্তি উপজেলা পরিষদের কর্মচারী বরখাস্ত, এই সংবাদটি ছেপেছে কালবেলায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর SM মনিরুজ্জামান ওরফে শেখ মনিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী CA পদের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সোমবার 7 অক্টোবর রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম শিরোনামের ফেসবুক পোস্টে কটাক্ষ ও কটূক্তি করেন শেখ মনির। এতে শেখ মনির উল্লেখ করেন, আগে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত যদি বাংলাদেশে জীবিত থাকেন তিনি। বিষয়টি নেট জগতে ভাইরাল হলে হইচই পড়ে যায়। এক পর্যায়ে জেলা প্রশাসক আশফাকুর রহমান বিষয়টি জেনে শেখ মনিরুজ্জামানকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি তার নিজের দোষ স্বীকার করেছেন। এতে নড়েচড়ে বসে প্রশাসন, সন্ধ্যায় তার সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। তার মানে কি? তার মানে সে বলেছে যে আগে জেলে যাবার ভয় ছিল, এখন ফাঁসি হতে পারে তার, যদি তিনি বেঁচে থাকেন। তো তার বক্তব্যটা সে তার মতো দিয়েছে। এটা স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকেরই আছে, প্রত্যেকটা মানুষ মত প্রকাশ করবে, এবং এই সরকারও তো এনকারেজ করেছে যে আপনারা যত খুশি লেখেন, যত খুশি বলেন, আমাদের কোনো সমস্যা নাই। এইটার জন্যই তো আমরা স্বাধীন হয়েছি, এই জন্যই তো আমরা স্বাধীনতা 2.0 এনেছি। আগে কথা বলতে পারতেছেন না, এখন কথা বলতে পারেন। কিন্তু বিষয়টা কি সেইটাই? আমরা দেখেছি যে এই তথাকথিত স্বাধীনতা 2.0 পরপরই যতগুলি মিডিয়া হাউস আছে সবগুলি কিন্তু তারা নিয়ন্ত্রণে নিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা মিডিয়ার মালিক এখন বশংবদ। এখন দেখবেন যে ছাত্র সমন্বয়কদের স্তুতি করা হচ্ছে, উপদেষ্টাদের স্তুতি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার স্তুতি করা হচ্ছে, রাত দিন 24 ঘন্টা সবগুলি বিটিভি হয়ে গেছে। আগে একটা বিটিভি ছিল, এখন দেশে যতগুলি টেলিভিশন চ্যানেল সবগুলি এখন এই
বিটিভি হয়ে গেছে। সবগুলি ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের তোয়াজ করতেছে, ছাত্র শিবির জামাতের তোয়াজ করতেছে। এই হলো আপনাদের বাক স্বাধীনতা দর্শক। এখন কথা বললেই আপনার বিপদ, কথা বলে আপনি পার পাবেন না, উপায় নেই। সেই যে তারা মুখে মুখে বলতেছে আমেরিকা লন্ডনের গণতন্ত্র, কিন্তু তারা কিন্তু আসলে জঙ্গল রাজ শুরু করে দিয়েছে, তারা মব জাস্টিস শুরু করে দিয়েছে। এটা তো আগে থেকেই, এখন শুরু হয়েছে জঙ্গল রাজ। কোনো কথা বলা যাবে না, কোনো আইন কানুন নাই, এমনিই তো অবৈধ সরকার, সুতরাং পুরা জিনিসটাকেই অবৈধকেই তারা বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। দর্শক, আমি আপনাদেরকে বহুদিন আমার এই চ্যানেলে আপনাদেরকে বলেছিলাম যে এই যে বাংলাদেশ যেই দিকে ধাবিত হচ্ছে, এটা কিন্তু একদিন শেষ পর্যন্ত কিন্তু এটা ইয়েদের ওপর পড়বে। আমার বাংলাদেশের যেই সংখ্যা গরিষ্ঠ জনগণ আছেন, মুসলিম জনগণ আছেন, তাদেরকেও কিন্তু সেইটার মাসুল একদিন দিতে হবে, এবং সেই মাসুল কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তারা এখন হিন্দুদের ওপর নির্যাতন চালাচ্ছে, কিন্তু এরপর তাদের নির্যাতনের শিকার হবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা, যারা নাকি কিছুটা প্রগতিশীল, মডারেট মুসলিম। যদিও এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, মডারেট জিনিসটাকে খুবই কি বলে, ওভার রেটেড একটা শব্দ। কারণ যদি মডারেট হইতো, তখন অন্য ধর্মভুক্ত মানুষের প্রতি যখন অনাচার অত্যাচার হয়, আক্রমণ হয়, তখন তাদের এগিয়ে আসার কথা, প্রতিবাদ করার কথা বিবেকবান মানুষ হিসাবে। কিন্তু সেই জিনিসটা আমরা কখনোই দেখিনি। তারা চুপচাপ থাকে, হয়তো তারা মৌন সমর্থন করে। সুতরাং সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে মডারেট শব্দের তকমাটা জুড়ে দেওয়াটাও একটু আপত্তিজনক। তারপরেও বলছি যে কিছু ভালো মানুষ তো আছে, এবং সেই মানুষগুলির কপালেও যে দুঃখ আসতেছে বাংলাদেশে, এই সাবধানতাটা কিন্তু আমি বারবার করেছি। তো যাই হোক, ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে হেলেনা জাহাঙ্গীর ও রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর এবং অভিনেতা রাসেল মিয়ার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে নেসার উদ্দিন বাহাদুর নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন। গত রোববার 6 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে এই মামলা হয়। মামলার অভিযোগে বলা হয়, হেলেনা জাহাঙ্গীরকে কথিত বোন বলে পরিচয় দেন অভিনেতা রাসেল মিয়া। রাসেল মিয়া নিজেকে অত্যন্ত প্রভাবশালী ও বিখ্যাত চিত্রনায়ক বলেও দাবি করেন। 2022 সালের 1 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টার দিকে হেলেনা জাহাঙ্গীরের পাপমুক্ত ছবির একটি বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়। সেখানে হেলেনা জাহাঙ্গীর বলেন, উজু করে হলে গিয়ে সেই সিনেমাটি দেখে বের হয়ে নামাজ পড়া যাবে। তার এই ধরনের বক্তব্য মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যাক্কারজনক, যা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অভিযোগপত্রে আরও বলা হয়, তিনি অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে সচেতন অভিপ্রায়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। গত 21 সেপ্টেম্বর তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে রাসেল মিয়াকে থানায় গিয়ে আবারও কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা বলতে দেখা যায়। এভাবে একাধিকবার কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যাকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালানো হয়, যা মুসলিম সমাজে কোরআন অবমাননা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টিকারীর নিদর্শন। সেই অভিযোগে ধর্মকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে হেলেনা জাহাঙ্গীর ইসলাম বিরোধী কথা বলেন। এছাড়া রাসেল মিয়া পবিত্র কোরআন ছুঁয়ে মিথ্যা শপথ করে সারা দেশের মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে সচেতন অভিপ্রায় নিয়ে আঘাত করেন বলা হয় অভিযোগপত্রে। তো রাসেল মিয়া বর্তমানে জেল হাজতে আছে এবং হেলেনা জাহাঙ্গীরের নামে একাধিক মামলা আছে। তো দর্শক, এই যে কোরআন ছুঁয়ে যে তিনি মিথ্যা শপথ নিয়ে তারপরে ধর্মীয় অবমাননা করেছেন, এখন আপনারা যদি বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললেন, মাশাল্লাহ বলেন, এই সমস্ত কথা বলার আগে কিন্তু খেয়াল রাখেন যে আপনারা কি সঠিকভাবে কথা বলতেছেন কিনা। কারণ এগুলিও কিন্তু
এই শেষ পর্যন্ত অবমাননার কারণ হয়ে যাবে। কারো সাথে যদি আপনি একটা মিথ্যা আশ্বাস দেন, তারপরে সেটা পালন করতে পারলেন না, মিথ্যা আশ্বাস মানে কি, একটা আশ্বাস দিলেন কিন্তু সেই অনুযায়ী আপনি কাজটা করতে পারলেন না, কিন্তু সেই ব্যক্তি কিন্তু আপনাকে ওই মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ এইগুলি করার জন্য কিন্তু আপনার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা আনতে পারবে। তবে এখন কিন্তু সেগুলিও ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণ হয়ে যাবে। সো সাবধান, সাবধান যারা দুর্নীতি করেন, নকলবাজি করেন বা মানুষকে ধোঁকা টোকা দেন, তো এখন এগুলি করার ক্ষেত্রেও কিন্তু ওই আল্লাহ বিল্লাহ করেন না, তাহলে কিন্তু ফাঁসে যাবেন। তো যাই হোক, এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার তো মনে হচ্ছে যে এই সরকার স্বৈর শাসক, হ্যাঁ, ফ্যাসিস্ট অন স্টেরয়েড। ইউনূস সরকার ফ্যাসিস্ট অন স্টেরয়েড, মানে স্টেরয়েড নিলে যেই অবস্থা হয়, স্বৈরাচারের যেই গ্রোথটা খুব বেশি হয়, সেই জিনিসটা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু ইউনূস অনেক ধাপ্পাবাজ, এটা হয়তো আমরা সুদের ব্যবসা যারা করে এরা যে কত ধাপ্পাবাজ এটা আমরা হয়তো এমনি জানি, কিন্তু সেইভাবে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চিন্তা করি নাই, কারণ সে তো তার সাঙ্গপাঙ্গ চেলাফেলা দিয়ে করাইছে, সে তো নিজে নিজে করে নাই। বাট মাস্টার মাইন্ডটা কিন্তু এই লোকটাই, যে সুদের ব্যবসা কইরা সারা বিশ্বে মানুষকে চোখে ধুলা দিতে পারে। তো আপনি আর আমি তো নস্যি, সুতরাং যেই কুমির এনেছেন খালের মধ্যে, সেই খালকে নিরাপদ রাখবেন কি করে সেটা আপনারা ভাবেন। আমাদেরকে দাঁড়াতে হবে, বাঘের মতো গর্জন করতে হবে যে মহাশয় আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।